তুই আমার কুকুরের খাবার খেয়েছিস না? এতই শখ খাবার, তোকে আজকে আমি জম্মের খাওয়া খাওয়াবো। দাঁড়া, শোনো শোনো, খা খা বলছি, খা। কত খাবি খা, কুকুরের খাবার খাওয়ার শখ হয়েছে না? নে, জম্মের খাওয়া খা, খা। আরো খা, আরো খা, নে খা, খা। জম্মের খাওয়া খা। হয় আমার কুকুরের খাবার খাবি না? আমার কুকুরের খাবার খাবি? তোকে তো আজকে আমি একবারে শেষ করে ফেলবো। বল কেন এই কাজ করলি? বোমা, ও বোমা, এক মুঠ ভাত দাও না খাতে, খিদি তো আর চলতে পারতেছি না। আমি সোজা হয়ে খাড়াই হতে পারতেছি না, খুবই খিদি লাগেছে জানো। এই বুড়ি, তুই কি আমার সামনে এই খাওয়া দাওয়ার কথা বাদে অন্য কোনো কথা নিয়ে আসতে পারিস না? তোর মুখে সবসময় শুধু খাওয়া আর খাওয়া, এছাড়া তো কোনো কথাই থাকে না। বোমা, পেটে যদি ভাতের খিদি থাকে তাহলে কি অন্য কথা আসে? কথাই আছে, পেট শান্তিতে দুনিয়া শান্তি। আমার পেটই তো শান্তিতে নেই। আমি মিষ্টি মিষ্টি ভালো কথা কেমন করে কব, কও তো দেই। তুমি যদি এখন ভাত দিতে আমি একটু খুশি হইতাম। খিদির জ্বালায় আমি আর চলতে ফিরতে পারতেছি না, বড্ড খিদি পেটে। বোমা, মনে হচ্ছে কি আমি মনে হয় এক পালি ভাত পালি এক পালি ভাতই খাই ফেলা দেবো, এত খিদি লাগেছে। কি দিয়েছে বুঝাই তোমাকে আমি। শোন, এত নেকা কান্না আমার সামনে কাঁদবি না। এই ভাত খাইতে না কাজ করতে হয়, শুধু শুধু পেটে ভাত যায় না। কি কাজ করিস সংসারের? কোনো কাজই তো করিস না, শুধু পাইছিস 3 বেলা শুধু গেলা, এছাড়া তো কোনো কাজ নাই। এত বড় সংসারের এত কাজ কে করে? কি সমস্ত কাজ আমার একা হাতে করতে হয়, আর তুই শুধু ওই চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখিস। তুই যতদিন না সংসারে কোনো কাজকর্ম করতে পারবি ততদিন তোর খাওয়া বন্ধ। আমি যদি সংসারের কাম করতে পারতাম তাহলে কি আর বসে থাকতাম? আমার তো বয়স হয়েছে, যে মানুষটা লাঠি ছাড়া চলতেই পারে না সে মানুষ কেমবা করে সংসারের কাম করে? তুমি কি একটু বোঝো না যে আমার বয়স হয়ে গেছে, দেখে আমি কাম করতে পারিনি। এই যে তোমার কাছে ভাত চাইলেই সারাক্ষণ ভাতের খোঁটা দাও, কামের খোঁটা দাও, এটা কি শুনতে আমার ভালো লাগে? লাগে না তো। আমার যদি কাম করার শক্তি থাকতে তাহলে তো আমি মানুষের বাড়িতে কাম করতাম। তোমার কাছে এক মুঠ ভাতের জন্য বারবার ছুটে ছুটে আসতাম না। না, সে কখন থেকে তোর এই নেকা কান্না শুনতে শুনতে আমার ধৈর্যের একদম বাঁধ ভেঙে যাচ্ছে। এই তোকে না বলছি যে তুই আমার সামনে আসবি না, তোর এই মুখখানা দেখলে না আমার গায়ের ভিতর জ্বলা শুরু করে। তুই আমার সামনে কেন আসিস বলতো? আমি জানি আমার এই মুখ দেখলে তোমার গায়ের ভিতর জ্বলে, কিন্তু আমার কি করার আছে? আমি কোনে যাব? বাধ্য হয়ে তো তোমার সামনে আসি। আমাকে এক মুঠ খাইবির দাও, আমি হেন তেন চলে যাবো না। খালি কজে খাইবির দেবো? খাইতে দেবো না? হ্যাঁ? খাইতে দেবো? খাওয়ার খুব ইচ্ছা তাই না? খাওয়ার খুব ইচ্ছা। এই তোকে আমি কখন থেকে বলছি এখান থেকে চলে যা চলে যা, আমার ভালো মুডটা তুই নষ্ট করিস না। তুই সেই কাজে বারবার করতেছিস যেটা আমি পছন্দ করি না, আর এর জন্য তো তোর শাস্তি আছে। ভাত খাবি না? আজকে তোকে আমি জম্মের খাওয়া খাওয়াবো জানো। তুই আমার সামনে আর দ্বিতীয়বার খাওয়ার কথা না বলিস। তুই লাঠি না, হাঁটতে পারিস না, হাঁটতে পারিস না। আর খাওয়ার কথা বলবি আমার কাছে? বলবি তোর কোথায় কোথায় ব্যথা, সেই জায়গায় এই লাঠি দিয়ে আবার বাড়ি দিয়ে আমার বেশি ব্যথা করে দেবো। কি বলবি বল, বল। আর মারো না।
আমি আর কাজে যাবো না রে। এই কথাটা তোর যেন ভালোভাবে মনে থাকে, যেন তুই ভুলে না যাস, সেই জন্য এই শাস্তিটুকু দিলাম। আমার তোর এই খাওয়া চাওয়া শুনলে না আমি একদম মানুষ থাকি না, একবারে অমানুষ হয়ে যাই। শোন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আবার যদি কখনো আমার থেকে খাওয়ার চাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবি না। তোকে তো আমি বলেই দিছি যে এই বাড়ির খাওয়া তোর জন্য একেবারে বন্ধ। যা। আর শোন, তুই এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো এই বাড়িতে আসবি না, কারণ তোর জন্য এই বাড়িতে এক মুঠ ভাতও নাই। কথাটা তুই মনে রাখিস। আমার জন্য যেহেতু এক মুঠ ভাতও নেই, কিন্তু আমার তো খিদে লাগেছে, আমার পেটে তো খুব খিদে, আমার তো ভাত খাওয়াই লাগবে। এখন আমি কি করি? আমি যাই, দেখি কেউ আমার কাম দেয় নাকি, তাহলে আমি কাম করে তারপর ভাত খাবো। তাও আমি ভাত খাবই, আমি ভাত খাবই। দাঁড়াও। হ্যাঁ বলো। অফিসে যাচ্ছ? হ্যাঁ। এই যে দেখো, শার্টের বোতামটাও ঠিকভাবে লাগাতে পারো না। কোন কাজটা নিজে হাতে করতে পারো বলো তো? এই দেখো, চুলগুলার কি অবস্থা করে রাখছো, নিজের ঠিকঠাক মতো যত্নই করো না। আরে অফিসে কাজের খুব চাপ বুঝছো, এই জন্য নিজের দিকে খেয়াল রাখতে পারি না। আচ্ছা, তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে না, তোমার খেয়ালের জন্য আমি তো আছি। শোনো, তোমার বাইকের সঙ্গে খাবারের বাটিটা রাখা আছে, দুপুরে মনে করে কিন্তু খেয়ে নিও, আবার যেন আমার ফোন দিতে না হয় যে দুপুরে খাইছো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই শোনো, আবার কি হলো? তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। এই যে তোমার মা, তোমার মাকে কিন্তু আমি এই বাড়িতে বসায় বসে আর খাওয়াতে পারবো না। তোমার মা এই সংসারে কোন কাজে লাগে বলো তো? এই সংসারের কোনো কাজই করে না, সারাটা দিন আমি একা একা খেটে মরি, আর তোমার মা শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খায়। কেন? হ্যাঁ, তার কি সংসারের প্রতি কোনো দায়িত্ব নাই? আর তুমি এই বুড়িটাকে কেন শুধু শুধু এই বাড়িতে রাখছো? তোমাকে তো অনেক আগেই বলছে এই বুড়িটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। ওকে যতদিন এই বাড়িতে রাখবে তত আমাদেরই সমস্যা। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, আর যাই হোক, উনি আমার মা না, আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তার চাইতেন তুমি এক কাজ করো, আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে থেকে আসার আগেই ওই বইটাকে বাসা থেকে বের করে দিও। সত্যি বলছো? হ্যাঁ, ওই ঠিক আছে। বুড়িটাকে আমিও আর বসে বসে রোজ রোজ খাওয়াতে পারবো না। ওর পিছনে আমার প্রতিদিন প্রতি মাসে অনেক টাকা ওষুধ খরচ চলে যাচ্ছে। সেইটাই তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। দেখো, ওই বুড়িটার জন্য আমরা কোনো আয় উন্নতি করতে পারছি না। আমরা খেয়ে পড়ে যে টাকাটা গোছাবো সেই টাকাটা তোমার মায়ের পিছনে ঢালতে হচ্ছে। না, আমি তো কখনোই চাইবো না যে তোমার সংসারে উন্নতি না হোক, কারণ ভবিষ্যতে যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন তাদের পেছনেও তো আমাদের খরচ করতে হবে। এখনই যদি সমস্ত টাকা পয়সা শেষ করে দেই, ভবিষ্যতে আমার আর তোমার ভিক্ষা করে খেতে হবে। আর তুমি যেহেতু আমাকে বলে যাচ্ছ যে ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিতে, তখন সব কিছু আমার উপরেই ছেড়ে দাও। ওই বুড়িটাকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা এই আঁখি খুব ভালো করেই জানে। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই করো। আমার এখন অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। বুড়ি, তোর জন্য আমি অনেক অশান্তিতে থাকি। তোর সেবা যত্ন করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়তেছি। আর না, অনেক তোর সেবা যত্ন করেছি, এইবার তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পালা এসেছে। তোর ছেলে নিজেই আমাকে বলে গেল তোকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিতে। আর সময় নষ্ট করব না, এই মুহূর্তে তোকে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু কই গেল বুড়িটা? বাড়ির ভেতর তো নাই, নিশ্চয় বাইরে কোথাও আছে। তোমার কাছে যাচ্ছিলাম আমি। কে হঠাৎ আমার কাছে কি জন্য? ওই যে তুমি যদি আমাকে একটা কাম দিতে বড্ড উপকার হইতে। আপনি মুরব্বী মানুষ, আপনি নিজেই তো চলতে পারেন না, আপনাকে আমি কি কাজ দেব? আপনি কাজ দিলে ঠিক মতন করতে পারবেন না? না পারবো নে,
আমি সারা জীবন কাম করিনি। মনে করো পেটে যদি খিদে থাকে মানুষ সব কাম করতে পারে। আমার পেটে বড্ড ভাতের খিদে গো। তুমি যদি আমার কামড়া দিতে তার বিনিময়ে এক থাল ভাত দিলেই হইতে। ভাত ছাড়া আমি আর কিছু চাইনি। আচ্ছা, আপনি তো জীবনের মা, জীবন তো চাকরি বাকরি করে, তা আপনার ভাতের খেতে থাকবে কে? জীবন তো চাকরি বাকরি করে, কিন্তু আমি তো চাকরি করিনি। আমি তো জীবনের মা। জীবনের বউ আমাকে বসা বসা খাওয়াবি না। জীবনের বউ আমার দেখতে পারে না। আমি বাড়ির কোনো কাম করতে পারিনি দেখি আমাকে ভাত দেয় না, মারধর করে। আচ্ছা, যাই হোক, দেখেন আমার হাতে না আপনাকে দেওয়ার মতো কোনো কাজ নেই। আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে কোনো কাজ দিতে পারবো না। কথাই আছে, অভাবী যেই দিক যায় গাং সেই দিকই শুকা যায়। দেখি আর অন্য কেউ পাশে কাম পাই কিনা। এনে ভাত, এর কার ভাত? ওহো, এটি তো কুকুরের ভাত। হ্যাঁ, এই বাড়িতে আমার ভাত জোটে না, কিন্তু কুকুরের ভাত ঠিকই জোটে। আমি লোকের বাড়ি বাড়ি ঘুরলাম, কেউ একটা কামও দিলি না, একতাল ভাতও দিলি না। আমি না খেয়ে রইছি, আর বাড়ির কুকুরের জন্য ভাত সাজাত হয়েছে। আমার পেটে তো খুব খিদে। এই ভাত কুকুরে তো দিছে। আমি খাইলে তো টের পাবি না রে, মোর কোরবানিতে কুকুরই খাই ফেলাইছে। তাহলে এই ভাত করে আমি খাই, আমি খাই। এই বুড়ি, ওই তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই শেষ পর্যন্ত আমার কুকুরের খাবারের দিক নজর দিয়েছিস। তোকে তো আজ আমি তোকে শেষ করেই ফেলবো। বল কেন করেছিস এটা? হ্যাঁ, তুই আমার কুকুরের খাবারের দিকে কেন নজর দিয়েছিস? তুই জানিস তোর এই নজর দেওয়ার কারণে আমার কুকুরের পেট খারাপ হবে। তুই আমার কুকুরের খাবার খেয়েছিস না? এতই শখ খাবার, তোকে আজকে আমি জম্মের খাওয়া দাঁড়া। শোনো শোনো, খা খা বলছি, কত খাবি খা। কুকুরে খাওয়ার খাওয়ার শখ হয়েছে না? জম্মের খাওয়া খা, আরো খা, আরো খা, খা, জম্মের খাওয়া খা। আমার কুকুরের খাবার খাবি না? আমার কুকুরের খাবার খাবি? তোকে তো আজকে আমি একবারে শেষ করে ফেলবো। বল কেন এই কাজ করলি? আমার কুকুরের খাবারের দিকে তুই কেন নজর দিলি? তোর এতই ক্ষুধা লাগছে, এতই ক্ষুধা লাগছে। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে যা করেছিস করেছিস, আর যদি কোনো সময় আমার কুকুরের খাওয়ার দিকে নজর দিয়েছিস না, তোর চোখ আমি একবারে উপড়ে নেব। তুই বলি নাই এই বাড়ির এক মুঠ ভাতও তোর জন্য হবে না? আমার কুকুর, শখের কুকুরকে আমি এত সুন্দর করে খাবার মাখিয়ে রেখে দিছি যে ও এসে খাবে, আর তুই তার হক মেরে সেই খাবারটুকু তুই খেয়ে নিলি না। শোন, তোকে আমি শেষবারের মতো এই যে বলে দিচ্ছি, তুই যদি আবারও আমার কুকুরের খাওয়ার দিকে নজর দিয়েছিস, তোকে তোকে একবারে উপরে পাঠিয়ে দেবো। কথাটা তুই মনে রাখিস।
আরে জীবন, হ্যাঁ কাকা, কোন দিন আসতে চাও? অফিসে গেছিলাম, অফিস থেকে আসলাম। ও আচ্ছা, যাই হোক, তোমার সাথে রাস্তায় দেখা হয় ভালোই হলে, না তো তোমার আবার বাড়ি যাওয়া লাগতো আমার। কেন কাকা, কিছু কি বলবেন? কিছু কর জন্য মনে মনে তোমার খুঁজতেছিলাম, তো রাস্তায় দেখা হলে ভালোই হলে। শোনো, তোমার মার সাথে দেখা হয়েছিলে। তোমার মা যায় সাড়ে তো আমার কাছে খাবার চাচ্ছে বা যে কোনো কাজ চাচ্ছে। আচ্ছা, তোমার মাকে তুমি খাবার দাও না? কি বলেন? আমার মা খাবার দেবো না কি জন্য আমি? তো তোমার মা যদি তুমি খাবারই দাও, তাহলে তোমার মা কি জন্য যায় খাবারের জন্য আমার কাছে কাজ চাচ্ছে, তুমি কও তো? আমার মা কি জন্য আপনার কাছে যাচ্ছে সেটা আমি কেমন রে কব? তোমার মা তো আর অন্য কারোর জন্য যাচ্ছে না, তোমার মা নিজের জন্যই যাচ্ছে, কারণ তুমি তোমার মা খাবার দাও না। শোনো দেবন, আমি কিন্তু এটা পছন্দ করতেছি না, এলাকার মানুষও কিন্তু এটা মানে নেবে না। তুমি একজন শিক্ষিত সওয়াল, চাকরি বাকরি করো, তুমি যদি তোমার মা না খাবার দাও, তাহলে কি মানুষ সমাজে এটাকে ভালো দেখায় কও? একটা মূর্খ মানুষ যদি এটা করতো, তাও না মানে নেওয়া যাইতো। দেখেন কাকা, আমার ফ্যামিলি বিষয়ে আমি বুঝবো, আপনাকে আমার জ্ঞান দেবের কয়েছে কিরা? আমি তোমার জ্ঞান দিচ্ছি না রে বেটা, আমি তোমার ভালোর জন্যই করছি। তোমার মা তো তোমার গর্ভে ধারণ করেছে, তোমাকে এত বড় করেছে কিটা? তোমার মাই তো করেছে, এর জন্য করছে কি, মা কষ্ট দেওয়া লাগে না, মা ঠিক মতন পেট ভরে খাবার দিয়ে, বুঝছো? আপনি করলেন না আমার মা, তাহলে আমার মা আমি বুঝবো না। আপনি এত কথা কওয়ার দরকার নাই, আপনি আপনার জায়গা জানতো। হ্যাঁ, তোমার তো বুঝাবেরই পারলাম না, তো কেমন করে বোঝাবো তুমি কও তো? দেখেন কাকা, এত বোঝানোর দরকার নাই, আমার যথেষ্ট পরিমাণে বোঝ আছে। আমার বিষয় আমি দেখবো না, অফিসের কাজ কামলে খুব ঝামেলার মধ্যে আছি, জানতো। না, এই সাওয়ালটা তো বুঝাবেরই পারলাম না। আরে তোর মা, তোর মার জন্য আমি চিন্তা করতেছি, আর তোর কোনো চিন্তা হচ্ছে না? কেমন সওয়াল রে, আমার তো মাথায় ঢুকতেছে না। আমার মা হলে তো আমি 3 বেলার কাছে 6 বেলা খাবার দিতাম। আর কেরম না, জীবন তো এরম ছিল না। ও যেদিন তেন চাকরি বাকরি ঢোকেছে সেদিন মনে হচ্ছে টাকার অহংকার হয়ে গেছে। অহংকার একদিন পতন হবে। অনামিকা, তুমি তুমি বাইসে আছো? বাইসে আছি, বাইসে থাকবো না কে? আমি তো মরিনি। আমি তো শুনলাম তুমি মারা গেছো। না, মরিনি। মরার কথা হয়তো তোমার পরিবার তোমাকে জানাইছে, তাই তো? হ্যাঁ, আমাকে তো সেটাই জানাইছে যে তুমি মারা গেছো। জানাবেই তো, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমি গরিব মানুষের মেয়ে ছিলাম, সেই জন্য তো তোমার বাপ মা, তোমার ভাই ভাই বউ কেউ কোনোদিন মাইনে নিতে পারেনি। তুমি কি করলে, বাপ মার মন জোগানির জন্যে আমার তোমার বাপ মার কাছে ফালা থুয়ে প্রবাসে চলে গেলে। তখনই শুরু হলো অত্যাচার। অত্যাচার করে করে আমার বাড়িতে বাইর করে দেয়। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি বুঝতে পারি আমার পেটে তোমার সন্তান। আমি ওই সন্তান পেটে নিয়ে তোমার বাড়িতে চলে আইছি। আমি তো চলে আসতে চাইনি, হাজারো অত্যাচার সহ্য করে ওই বাড়িতে আমি পড়েছিলাম। শেষ পর্যন্ত আমার মায়ের ধরে বাড়িতে তাড়াই দিয়েছে। কি করবো কও, আমার তো কোনো যাওয়ার জায়গা ছিল না। ওই পেটে বাচ্চা নিয়ে লোকের বাড়ি কাম করে দিন পার করি। জানো, তোমার সওয়াল না মস্ত বড় হয়ে গেছে। তোমার সওয়ালকে আমি কষ্ট করে পড়াশোনা করাই মানুষের মতো মানুষ বানাইছি। তোমার সওয়ালের নাম কি জানো? জীবন। তুমি কইতে না আমার একটা সওয়াল হইলে আমি নাম রাখবো জীবন। আমি তোমার কথা মনে রেখি ওর নাম আমি জীবন রাখিছি। তোমার সওয়াল চাকরি করে বড় অফিসার হয়েছে। অনামিকা, শোনো, আমি যখন তোমাকে পাইছি
আমি আর তোমাকে হারাবো না। আমি জানতাম তুমি মারা গেছো। আমি তোমার কথা সব সময় ভাবেছি, সব সময়, যে এত ভালোবেসে মেয়েটাকে আমি বিয়ে করলাম, কিন্তু আমি তাকে কাছে রাখতে পারলাম না। বাড়িতে রেখে আমি প্রবাসে চলে গেলাম। হঠাৎ করে একদিন শুনতে পাই তুমি নাকি মারা গেছো। আর সেই কষ্টে জীবন কাটাচ্ছি। জানো, আমি আজ পর্যন্ত না, আমি বিয়ে শাদী করিনি। আমি আমি ওই রকমই আছি। আমি অনেক দিন পরে আমার হারানো অনামিকাকে আমি ফিরে পেয়েছি। আমিও তোমাকে ছাড়বো না। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। না না, আমি ওই বাড়ি আর যাব না। যেই বাড়িতে এত অপমানিত হয়ে আমার বাইর হয়ে আসা লাগছে, কষ্টে কষ্টে আমার দিন যাপন করা লেগেছে, আমি ওই বাড়িতে ফিরে যাব না। তুমি যাও, আমি চললি। তুমি যাও, তুমি যাও, আমার মুখ নেই ওই বাড়িতে যাওয়ার। আমি জানি তুমি আমার পর না অনেক অভিমান করেছো, কিন্তু আমি এতদিন পর যখন তোমার দেখা পেয়েছি, আমি তোমাকে ছাড়বো না। আমি আগে সন্ধান করব তুমি কোথায় থাকো। আমি সেখানে আগে খোঁজটা করে নিই, তারপরে আমি তোমাকে যে করেই হোক আমি ফিরিয়ে আনবো। তো আমার বাড়িতে ভাড়া আমার খাস, আমার পরিস, আবার আমার নামে মানুষের নামে দুর্নাম করিস নাকি? ভাড়া আমার বাড়িতে। জীবন, তুই এসব কি করিস? আমি কে লোকের কাছে তোর নামে দুর্নাম করব? আমি কারোর কাছে কিচ্ছু কইনি। কারোর কাছে কিচ্ছু না করলে ওই যে রাসেল কাকা আমাক পথে ধরে কি জন্য অপমান করলে? ও চোখে যা দেখেছে ও তাই কইছে। ওর কাছে আমি কামের জন্য গেছিলাম। ও আমাকে শোধ করলে কিসের জন্য কাম করবে আমি সব কইছি। এতে আমার কি দোষ গো? দেখেছো? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করছে আর ও সব কিছু বলে দিয়েছে। ও যদি তোমার ভালো চাইতো, ও কি কখনো এসব কথা বলতে পারতো? আসলে ও তোমার ভালো চায় না। তোমাকে তো আমি অনেক আগেই বলেছি যে বুড়িটাকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আর এই বুড়ি তো একবার তিতি বেহায়া, একে বের করে দিলেও ও বের হয় না। তুমি ঠিকই বলছো আখি, একে যদি বাসায় রাখি এ আমার নামে আরো বেশি দুর্নাম বের করবে। যা ভাড়া। কি হয়েছে? এর উপরে তোমরা অত্যাচার করছো কেন? আমি অত্যাচার করব কি না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি কে আর আপনাকে কেন কৈফিয়ত দিব? তুমি এখনো বুঝতে পারো নাই যে এই মানুষটা কে? সি বুড়ি সি। হ্যাঁ, আগে জানতাম যে তুই কোনো কাজকর্ম করিস না, সেই জন্য তোকে এই বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি। কিন্তু তারপরে যে তুই ফষ্টি নষ্টি করবি সেইটা তো বুঝিনি। এইটা হলো তোমার মায়ের হচ্ছে নাগর। তোমার মা নাগর ভাড়া করে এনেছে যেন তোমার মার হয়ে কথা বলে। তুমি এখনো বুঝতে পারছো না? চুপ! মুখ সামলে কথা বলো। একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকু তোমার নাই? দেখেছো দেখেছো তোমার মার নাগরের কত বড় সাহস! তোমার সামনে আমাকে অপমান করে কথা বলছে আর তুমি কিছুই বলছো না। এই লোক আপনি কে? আর আমাদের পরিবারের মধ্যে এসে আপনি কেচাল সৃষ্টি করতেছেন কি জন্য? ক্যাচাল করছি আমি না? তুমি কি ব্যবহারটা করছো তার সঙ্গে? এটা আমাদের ফ্যামিলি আর আমাদের ব্যক্তিগত বিষয়। আপনি কি, আপনাকে কেন কৈফিয়ত দিব? চুপ! উনি কে জানতে চাস? হ্যাঁ, হ্যাঁ জানতে চাই। এতক্ষণ তো তোর বউ কত নোংরা নোংরা কথা কইলি, এবার তাহলে শোন এটা কে। এইটা হচ্ছে তোর জন্মদাতা পিতা। পিতা মানে? তুমি তো বলছিলা ছোটবেলায় আমার বাবা মারা গেছে, তাহলে আমার বাবা আবার আসলো কোথা থেকে? আমি যা কইছিলাম সব মিথ্যে কথা। কারণ তুই যখন আমার পেটে, তখন তোর বাপ প্রবাসে চলে যায়। তোর দাদা দাদি চাচা চাচি কেউ আমাকে দেখতে পারতো না। সেই কারণে তোর বাপ যখন প্রবাসে চলে যায় আমাকে সেই বাড়ির থেকে বাইর করে দেয়।
তোক পেটে নিয়ে ওই বাড়িতে আমি বাইর হয়ে আসি, লোকের বাড়ি কাম করে, লোকের বাড়ির মাঠে কাম করে, কষ্ট করে আমি তো মানুষ করি, পড়াশোনা শেখাই। আর তোর বাপ প্রবাসতে না এসে শোনে আমি মরে গেছি, এই মিথ্যা খবরটা তোর দাদা দাদি তোর বাপেক দেয়। সেই কষ্টে তোর বাপ আজও পর্যন্ত বিয়ে করেনি, আজ পর্যন্ত আমার খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে আমি কই, তার ভালোবাসার মানুষটা কই আছে। আজ যখন খুঁজে পাইলো আমার, ঠিক এই অবস্থায় তার মনে কতটা কষ্ট কর। আরে তুই তোর মাইক না ভালোবাসতে পারিস, কিন্তু এই মানুষটা তার বউ খুব ভালোবাসে, আজও সেই ভালোবাসার স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনামিকা, তুমি যে ছেলের কথা বললে, এই সে আমার ছেলে, এই সেই জীবন। হ্যাঁ, এই সেই জীবন। কিন্তু আমি এটা কি দেখলাম? তুমি যা দেখলে এটাই সত্যি। জীবন আর জীবনের বউ আমাকে বিন্দু পরিমাণ দেখতে পারে না, আমাকে এক মুঠ ভাত খাতে দেয় না, দূর দূর করে। সংসারের কাজ কাম করতে পারিনি দেখে আমার কপালে ভাত জোটে না। ছি জীবন, ছি, আমি এটা কোনোদিনও আশা করিনি। আমার সন্তান হয়ে তুই এত নিচু মনের মানুষ? হ্যাঁ, তোর মা তোর জন্য কি করেনি? আমি একটা ভুল সংবাদ পেয়েছিলাম, তোর মা মারা গেছে। তখন থেকে আমি পাগলের মতো হয়ে যাই। আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। হঠাৎ করে তার সঙ্গে আমার রাস্তায় দেখা, আমি শুনলাম আমার এক সন্তান আছে, তার নাম জীবন। এই সেই জীবন, এই অমানুষ, এই কুলাঙ্গার। ছি ছি ছি, আমি যদি নিজের চোখে না দেখতাম, কোনোদিনও আমি কারোর কথা বিশ্বাস করতাম না যে আমার ছেলে এতটা অধঃপতন হতে পারে। কিন্তু আমি নিজের চোখে দেখলাম। ছি, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুই আমার সন্তান। তোর জন্য তোর মা কি করেনি? কতটা হাড় ভাঙা পরিশ্রম করে তোকে মানুষ করেছে। আজ তুই চাকরি করিস, সে চাকরির গরম দেখাস, বোর কথা শুনে মায়ের পর নির্যাতন করিস। ছি ছি ছি। আচ্ছা, তুই কি কোনোদিন বাবা হবি না? তোর বউ কি কোনোদিন মা হবে না? এই নির্যাতনগুলি কি তোদের পর কোনোদিন শোধ হবে না? এটুক চিন্তা একবার মাথায় এনেছিস? কুলাঙ্গার কোথাকার। অনামিকা, আমি আর তোমাকে আর এদের সঙ্গে থাকতে দেবো না। আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। আমি তোমার জন্য পাগল ছিলাম, আমি আবার তোমার জন্য পাগল হব। তুমি এই কুলাঙ্গারের কাছে রাখবো না। চলো, আমিও তোমার সাথে চলে যাব। হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাব। চলো। আমি প্রবাস ছিলাম না, আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি, যে সয় সম্পত্তি করেছি, আমি সমস্ত কিছু তোমার নামে লিখে দেব। তবু আমি তোমাকে এই কুলাঙ্গারের কাছে থাকতে দেবো না। চলো আমার সঙ্গে। আম্মা, এতদিন আমি না জানি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি। আব্বা, আমি তো ছোটবেলা থেকে বাবার আদর পাই নাই। বাবার আদর কি আমি সেটা জানি না। বাবা, আমি যেহেতু তোমাকে পেয়েছি, তোমাকে আর হারাতে চাই না। আমি তোমাকে আর আম্মাকে নিয়ে আমার সুখে সংসার করতে চাই। আব্বা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না আব্বা। আব্বা, শোন জীবন, তা বাবা মা কি নিয়ে পৃথিবীর বুকে বাঁচে থাকে তা জানি? কোনো অর্থ সম্পদ তারা চায় না। তারা চায় তাদের সন্তানদের একটু ভালোবাসা, একটু মায়া মহব্বত, এটা নিয়েই তারা খুশি। আর এইটা যাদের আছে না, সেই সব বাবা মা ধন্য। কিন্তু আমাদের কপাল দেখ, আমাদের দুইজনেরই না পুরা কপাল। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কত মেল মহব্বত ছিল আমাদের মধ্যে। কিন্তু আমি সংসারের চাপে বাবা মার কথা শুনতে গিয়ে আমি প্রবাস চলে যাই। হঠাৎ করে শুনতে পাই তোর মা মারা গেছে। তখন থেকে প্রবাসেও আমার আর মনে বসতো না। যে লোক মারা গেছে
আমি তার চিন্তা করতে করতে প্রবাসী আমি চাকরিটাও হারিয়ে ফেলি। দেশে এসে আমি পথে পথে ঘুরি। কত মানুষ আমাকে প্রস্তাব দিয়েছে তুমি একটা বিয়ে করো, কিন্তু না, তোর মার প্রতি আমার যে ভালোবাসা ছিল, যে মহব্বত ছিল, তোর মাকে আমি কোনোদিন ভুলতে পারিনি। তাই আমি কোনোদিন বিয়ের চিন্তাও করিনি। আমি হঠাৎ করে তাকে রাস্তায় খুঁজে পাই, আর আজকে আসি, এসে দেখতে পাই তার এই হাল। কোনো মানুষ কি পারে তার স্ত্রীকে এইভাবে দোজকে রেখে সে বেহেশতে থাকবে? বল, কোথাও জবাব দে। বাবা, আসলে এখানে জীবনের কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। আমি যদি জীবনকে ওর মায়ের বিরুদ্ধে না উস্কাতাম তাহলে হয়তো ও কখনো এমনটা করতো না। আপনাদের দুজনের কাছে আমি হাত জোর করে মাফ চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আম্মা, আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনাকে অনেক অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমরা খুশি। তবে একটা জিনিস মনে রেখো, একটা মেয়ের যখন স্বামীর ঘরেতে আসে, স্বামীর বাবা মাই তার নিজস্ব বাবা মা, আর নিজস্ব বাবা মার পায়ের নিচেই কিন্তু সন্তানদের বেহেশত। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে খেদমত করো, ভবিষ্যতে তোমার যখন সন্তান হবে তোমরাও তোমার বৌমাদের কাছে খেদমত পাবে, যত্ন পাবে। এটাই তো একটা মানুষের নিয়ম। হ্যাঁ, আর এটাই হচ্ছে একটা নারীর স্বপ্ন থাকে, বুঝলাম মা? বাবা, তোমার ওইদিকে কি আছে না আছে সেটা আমি জানি না, কিন্তু এতদিন পর যেহেতু আমি তোমাকে পেয়েছি, তোমাকে আর আমি এই বাসা থেকে যেতে দেব না। তোমার ছেলেরও অনেক কিছু আছে বাবা। তোমার এই ছেলেটা অনেক খাটাখাটনি করে অনেক কিছু করছে। তুমি, আমি, মা, আখি সবাই মিলে আমরা একটা সুখের একটা জীবন আবার নতুন করে শুরু করব। মা, বাবা, চলুন বাড়ির ভেতরে চলুন। হ্যাঁ বাবা, চলো চলো।